সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন হুমকি অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুই হবে না। এবারে জানাবো মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে মার্কিন ঘাঁটি, ইসরায়েলে সরানোর পরিকল্পনা। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে নিজেদের সামরিক সক্ষমতা আরও ভালোভাবে রক্ষা করতে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েল এবং এর প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তর করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি গত সপ্তাহে একটি ওয়েবিনারে এ পরামর্শ দিয়েছেন। জানাবো খামেনির জানাজায় দেখা গেল নিহত আহমেদিনেজাদকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ার ৭ মাস পর অবশেষে জনসমক্ষে এলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা এবং শেষ বিদায়ের মিছিলে অংশ নিতে এসে ক্যামেরাবন্দী হন তিনি। এর মাধ্যমে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি বেঁচে আছেন এ বার্তাই দিয়ে গেলেন। এদিকে এরদোগানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ করেছে নেতানিয়াহু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তুরস্কের কাছে উন্নত অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রিতে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। এবারে জানাবো শান্তি আলোচনার মাঝেই ইরানকে হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছবে, নয়তো দেশটি শেষ করে দেওয়া হবে, এমন এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নিমিষেই ধ্বংস করে দিতে পারে। এবং সর্বশেষ জানাবো ডোনাল্ড ট্রাম্পকে কঠোর জবাব দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি জাতির বিরুদ্ধে করা সাম্প্রতিক হুমকির কঠোর জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জুলঘাদব। তিনি জোর দিয়ে বলেন, তেহরান কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেবে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে যে কোনো উপায়ে জিতবে। ট্রাম্প ঘোষণা করেন, আমরা হয় একটি চুক্তিতে আসব অথবা কাজটি শেষ করে দেব। কাজটি শেষ করা কঠিন হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। মার্কিন হুমকি অব্যাহত থাকলে আলোচনায় বসবে না ইরান। মার্কিন হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদের বরাত দিয়ে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি বলেন, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে লাখো লাখো গর্বিত ইরানি সমবেত হচ্ছেন। তিনি আরও লেখেন, এই সমবেত জনগণ কিংবা আমাদের বীর সশস্ত্র বাহিনী কেউই কোনো হুমকিতে বিচলিত নয়। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পরই আরাকচি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছবে, নয়তো অসমাপ্ত কাজ শেষ করবে। গত সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ১ ঘণ্টার মধ্যে ওদের সব সেতু ধ্বংস করে দিতে পারি, ওদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি। ওদের কাছে এখন কোনো টাকা নেই, আমরা ওদের কোনো টাকা দেইনি। মধ্যপ্রাচ্যে ঝুঁকিতে মার্কিন ঘাঁটি, ইসরায়েলে সরানোর পরিকল্পনা। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে নিজেদের সামরিক সক্ষমতা আরও ভালোভাবে রক্ষা করতে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েল এবং এর প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তর করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি গত সপ্তাহে একটি ওয়েবিনারে এ পরামর্শ দিয়েছেন। জুইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকা আয়োজিত ওয়েবিনারে কাতারের আল উদিদ সামরিক ঘাঁটির কথা উল্লেখ করে ম্যাকেনজি বলেন, সুস্থ মস্তিষ্কের কেউ কখনো সেন্টকমের অগ্রবর্তী সদর দপ্তরকে ইরান থেকে মাত্র ১০০ মাইল দূরে স্থাপন করবে না, অথচ সেখানে এটি রয়েছে। ২০১৯ সালের ২৮শে মার্চ থেকে ২০২২ সালের ১ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্ক ম্যাকেনজি। তিনি জানান, ২০২২ সালে তিনি এবং অন্যান্য কর্মকর্তারা বাইডেন প্রশাসনকে বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানি হামলার মুখে চরম ঝুঁকিপূর্ণ, তাই মার্কিন বাহিনীকে ইসরায়েল সহ পশ্চিমের দেশগুলোতে ছড়িয়ে দেওয়া উচিত।
ম্যাকেঞ্জি বলেন, আমরা তৎকালীন বাইডেন প্রশাসনের কাছে প্রস্তাব করেছিলাম যে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েল, মিশর সহ পশ্চিমের দেশগুলোতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয়। তবে বাইডেন প্রশাসন এ ধারণা সামগ্রিকভাবে নাকচ করে দিয়েছিলেন বলে তিনি জানান। ম্যাকেঞ্জির মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান ঘাঁটির ব্যবস্থার একটি অতীতের নিদর্শন। তিনি এটিকে সিনাই যুদ্ধের সময় উত্তরাধিকার হিসেবে বর্ণনা করেন। এ সময় তেল সমৃদ্ধ আরব উপসাগরীয় দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য আক্রমণ এবং পরবর্তী সময়ে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিদ্রোহ বিরোধী অভিযানের কথা মাথায় রেখে এই ঘাঁটিগুলো তৈরি করা হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের রণকৌশল মাঠ পর্যায়ে বাস্তবতার সঙ্গে মিলছে না। জেনারেল ম্যাকেঞ্জির বক্তব্য মিডল ইস্ট আইয়ের গত জুনের একটি প্রতিবেদনেরই প্রতিধ্বনি, যেখানে সাবেক মার্কিন কর্মকর্তা বিশ্লেষকদের বলেছিলেন, চলমান যুদ্ধে ইরানের শক্তি প্রকাশের পর মার্কিন ঘাঁটি ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজন হতে পারে। মূলত ইরান ইতিমধ্যেই মার্কিন বাহিনীকে উপসাগরীয় উপকূল থেকে দূরে সরে যেতে বাধ্য করেছে। রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের তীব্র হামলার পর গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র যে সৌদি আরব তায়েব বিমান ঘাঁটিতে প্রবেশাধিকার পেয়েছে, সেই খবর মিডল ইস্ট আই প্রথম প্রকাশ করেছিল। উপসাগরীয় উপকূল বরাবর থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান তীব্র আঘাত এনেছে। ইসলামিক রিপাবলিক ইরান যুক্তরাষ্ট্রের পঞ্চম ফ্লিটের সদর দপ্তর বাহরাইন, সেন্টকমের সদর দপ্তর কাতার এবং কুয়েত ও ইউএর বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায়। স্যাটেলাইট চিত্রে একটি ক্ষতিগ্রস্ত ঘাঁটি সচল দেখালেও তা বিভ্রান্তিকর হতে পারে বলে সতর্ক করেছেন ম্যাকেঞ্জি। তিনি বলেন, ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, ব্যারাক ক্ষতিগ্রস্ত হলে এর ভূগর্ভস্থ জ্বালানি ব্যবস্থা, রানওয়ে অক্ষত থাকতে পারে, যা যুদ্ধবিমান উঠানামার উপযোগী থাকে। ম্যাকেঞ্জি বলেন, এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সম্ভাব্য শত্রুর কাছাকাছি থাকা যুদ্ধের জন্য সুবিধাজনক, কারণ সেখানে কম সময়ে পৌঁছানো যায়। কিন্তু শত্রুর কাছাকাছি থাকা একই সঙ্গে বিপজ্জনকও, কারণ সে খুব দ্রুত আপনার উপর আঘাত হানতে পারে। আরব অংশীদারদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন উপস্থিতি বজায় রাখার পক্ষে মত দেন ম্যাকেঞ্জি। তিনি দীর্ঘমেয়াদে মার্কিন সেনাবাহিনীকে ইসরায়েল, মিশর এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলে স্থানান্তরের কথা বলেন। তার মতে, অন্য দেশের তুলনায় ইসরায়েলের প্রবেশাধিকার, ঘাঁটি স্থাপন, ওভারফ্লাইট সংক্রান্ত বিধিনিষেধ সবচেয়ে কম থাকবে। একই সঙ্গে ইসরায়েল উপসাগরীয় দেশগুলোর তুলনায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষাও দিতে পারবে। যুদ্ধের শুরুতে উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে বাধা দিয়েছিল। পরে সৌদি আরব, ইউএই মার্কিন হামলায় যোগ দিলেও এবং ট্রাম্প প্রশাসনের এবিও অনুরোধ অনুমোদন করলেও যুদ্ধ বাড়ার সঙ্গে সঙ্গে সৌদি আরব তার ভেটো ক্ষমতা ব্যবহার করে ইরানে নতুন মার্কিন হামলা প্রতিরোধ করেছিল বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। ম্যাকেঞ্জি ব্যাখ্যা করেন, যুদ্ধবিমান উড্ডয়নের পর তা কোথায় যাবে সে বিষয়ে স্বাগতিক দেশগুলোর একটি বক্তব্য থাকে। তবে ইসরায়েলে এই বিধিনিষেধ সবচেয়ে কম থাকবে বলেই জায়গাটি মার্কিন বিমান বাহিনীর জন্য বিশেষভাবে আকর্ষণীয়। খামেনির জানাজায় দেখা গেল নিহত আহমাদিনেজাদকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ার 7 মাস পর অবশেষে জনসমক্ষে এলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা এবং শেষ বিদায়ের মিছিলে অংশ নিতে তিনি ক্যামেরাবন্দী হন। এর মাধ্যমে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি যে বেঁচে আছেন সে বার্তাই দিয়ে গেলেন। আহমেদিনেজাদ অফিসিয়ালি এবং অত্যন্ত ঘনিষ্ঠ মাধ্যম হিসেবে পরিচিত টেলিগ্রাম চ্যানেল দলাত-ই-বাহারে কিছু ছবি প্রকাশের পাশাপাশি ইরানি ও বিশ্ব গণমাধ্যমে এই ঐতিহাসিক জানাজায় তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হবার পর তীব্র বিমান হামলার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং বিশ্বজুড়ে তার মৃত্যুর জোরালো দাবি উঠেছিল। তবে কড়া নিরাপত্তার মধ্যে দেহরক্ষী পরিবেষ্টিত হয়ে খামেনির জানাজায় সাধারণ মানুষের সাথে হেঁটে যাওয়ার দৃশ্য এই সমস্ত দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভুল প্রমাণিত করেছে। দীর্ঘদিন পর জনসমক্ষে এসে ভিড়ের মাঝে মিশে যাওয়া, আন্তর্জাতিক গণমাধ্যমে তার পরিষ্কার ছবি এবং ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ার পর এটি এখন বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মূলত খামেনির মৃত্যুর পর তৈরি হওয়া নতুন নেতৃত্বের অধীনে ক্ষমতার পরিবর্তনের এই অস্থির সময় কোণঠাসা হয়ে পড়া অভিজাতদের রাজনৈতিকভাবে টিকে থাকা লড়াই হিসেবে তার এই উপস্থিতিকে দেখা হচ্ছে। অথচ ক্ষমতার মেয়াদকালে ও পরবর্তী সময়ে প্রয়াত সর্বোচ্চ নেতার সঙ্গে তার তীব্র কোন্দল এবং উত্তাল এক ইতিহাস রয়েছে। মাহমুদ আহমেদিনেজাদ রাজনৈতিক উত্থান মূলত শুরু হয়েছিল ইরানের মূল শাসন ব্যবস্থা এবং আলী খামেনির পূর্ণ অবিচল পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে। এমনকি 2009 সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের সময়
খামেনি জুমার নামাজের খুতবায় ব্যবহার করে আহমেদিনেজাদ প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, যা সে সময় ঐতিহাসিক গ্রিন মুভমেন্ট নামক গণবিস্ফোরণের সূত্রপাত ঘটায় এবং শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ বৈধতাকে চিরতরে ভেঙে দেয়। 2010 সালের মধ্যেই তাদের এই জোট ভেঙে যায়। তৎকালীন গোয়েন্দামন্ত্রী হেইদার মোসাহেলির বরখাস্তের ঘটনা কেন্দ্র করে এই ফাটল চরম দ্বন্দ্বে রূপ নেয়। আহমেদিনেজাদ মুসলেহিকে পদত্যাগে বাধ্য করলেও খামেনি পাল্টা ডিক্রি জারি করে তার পুনর্বহাল করেন। এই পরম ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে নজিরবিহীন অবাধ্যতা প্রদর্শন করে আহমেদিনেজাদ টানা 11 দিন নিজের বাসভবনে ওয়াকআউট এবং কর্মবিরতি পালন করেছিলেন, যা রাষ্ট্রের নির্বাহী কাজ স্থবির করে দিয়েছিলেন। এই তিক্ত অবাধ্যতার কারণে শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ বৃত্তে আহমেদিনেজাদ স্থায়ীভাবে কোণঠাসা হয়ে পড়েন। তার দ্বিতীয় মেয়াদের পর খামেনির পূর্ণ নিয়ন্ত্রণে থাকা গার্ডিয়ান কাউন্সিল তাকে তার ঘনিষ্ঠ সহযোগীদের 2017, 2021, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করেছিলেন।